সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। 1952 সালে পশ্চিমবঙ্গ স্বাধীনতার 5 বছর পেরিয়ে গেলেও বিভাজনের ক্ষত, রাজনৈতিক টানাপোড়েন এবং জমিদারি প্রথার বিলুপ্তি নিয়ে তোলপাড় চারপাশ। এরই মধ্যে মুর্শিদাবাদের এক গ্রাম শ্যামনগরে এক শতাব্দী প্রাচীন জমিদার বাড়ি সিংহরায় বাড়িকে কেন্দ্র করে ঘটে রহস্যময় এক খুন এবং এক জটিল ধাঁধার সমাধানে মিলবে গুপ্তধন। হাজারদুয়ারি দেখার ইচ্ছে আমার অনেক দিনের। যাব করে বহুবার প্ল্যান করেছি, কিন্তু কোনো না কোনো কারণে প্রতিবারই সেই প্ল্যান ভেস্তে গেছে। সকালে ভজন এসে বসার ঘরে চা দিয়ে গেছে। আমি চায়ে চুমুক দিয়ে দৈনিক পত্রিকাটি ভাঁজ করে পাশের সোফায় রেখে প্রমথেশকে বললাম, ভাবছি সামনের মাসে একবার হাজারদুয়ারি দেখতে যাব। শীত থাকতে থাকতে ঘুরে আসি, না হলে ওখানে যা গরম পড়ে। ভাবনা চিন্তা ভালোই। তা একাই যাবি নাকি? আর কি করি বল, একা মানুষ, দোকা পাই কোথায়। শেষ কথাটা প্রমথেশকে একটু খোঁচা দিয়েই বললাম, যদি কোনো কাজ হয়। কিন্তু না, ওর কোনো হেলদোল নেই। যেমন বসে সিগারেট টানছিল তেমনই টানতে থাকলো। বেলা 9টার সময় সুবলবাবু এসে খানিকক্ষণ কথাবার্তা বলে চলে গেলেন। বালিগঞ্জের বাগচিবাড়ির কেসটা কোর্টে উঠেছে। ডিসেম্বর মাস, ঠান্ডা বেশ পড়েছে। জানলা দিয়ে রোদ এসে পড়েছে বসার ঘরের একদম মাঝখানে। আমি স্নান সেরে চেয়ার নিয়ে গিয়ে সেখানে বসলাম। প্রমথেশ বেরিয়েছে ঘণ্টাখানেক আগে, এখনও ফেরেনি। কোথায় গেছে তাও বলে যায়নি। এমন সময় হঠাৎ টেলিফোন বেজে উঠল। হ্যালো। হ্যালো, আমি কি প্রমথেশ সান্যালের সাথে কথা বলতে পারি? ও তো বাড়িতে নেই। আপনি কে বলছেন? আমার নাম দেবেশ সিংহ রায়। আমি প্রমথেশের বন্ধু। আচ্ছা, প্রমথেশ নেই যখন, তাহলে সুজয় বাড়িতে আছে? আমি সুজয়ই বলছি, বল। অনেক দিন পর তোর সাথে কথা হচ্ছে। দেবেশের গলায় উদ্বিগ্নতা। বলল, তোরা কি এখন ব্যস্ত আছিস কোনো কেস নিয়ে? না, এখন কোনো ব্যস্ততা নেই। তাহলে কাল পরশু নাগাদ যদি আমাদের বাড়িতে আসিস তাহলে খুব ভালো হয়। তোদের বাড়ি মানে মুর্শিদাবাদে? হ্যাঁ, ভীষণ দরকার। দরকার কি সেটা জানতে চাইলে ও বলল, সম্প্রতি দেবেশের বাবা অবনীমোহন সিংহ রায় তার উইল তৈরি করাবেন বলে ঠিক করেছেন। সেই কাজই করতে করতে তার অফিস ঘরের ভেতরে একটা চিরকুট পায়। তাতে কয়েকটা লাইন লেখা। দেখে আন্দাজ করা গেছে যে সেটা একটা ধাঁধা, কিন্তু তারা বুঝতে পারছে না সেটা কি বা কিসের ইঙ্গিত। তাই প্রমথেশ আর আমার সাহায্য চায়। আমি ওকে বললাম, ঠিক আছে, আমি প্রমথেশের সাথে কথা বলে তোকে জানাবো, আজকের মধ্যেই জানিয়ে দেব। কথা বলে ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই প্রমথেশ এলো। দুপুরে খেতে বসে ওকে সবটা বললাম। সব শুনে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তাহলে হাজারদুয়ারিটা এবার দেখা হচ্ছেই, কি বল? বিকেলে দেবেশকে ফোন করে জানিয়ে দিলাম আমরা কাল যাচ্ছি। পরদিন যখন আমরা মুর্শিদাবাদ পৌঁছলাম তখন দুপুর। ওদের বাড়িতে পৌঁছে শুনি এক দুঃসংবাদ। দেবেশের বাবা অবনীমোহন সিংহ রায় মারা গেছেন। স্বভাবতই বাড়িতে কান্নার রোল উঠে গেছে। ঘটনাটা ঘটেছে আমরা আসার কিছু আগেই, তাই মৃতদেহ এখনও ওনার অফিস ঘরেই, অর্থাৎ যেখানে উনি মারা গেছেন। বাড়ির কাজের লোকের হাতে আমাদের ব্যাগপত্র দিয়ে সোজা চলে গেলাম অকুস্থলে। প্রমথেশ আর আমি ঘরের ভিতরে ঢুকে দেখি ভদ্রলোক চেয়ারে বসে আছেন এবং ওনার মাথাটা টেবিলের ওপর এক পাশ ফিরে রয়েছে, ঠিক যেমন চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে ঘুমোলে দেখতে লাগে। একটা কাঁচের গ্লাস পড়ে রয়েছে মেঝেতে। নিচে কার্পেট থাকায় গ্লাসটা ভাঙেনি। প্রমথেশ জিজ্ঞাসা করল দেবেশকে, উনি কিভাবে মারা গেলেন? দেবেশ বলল, সম্ভবত হার্ট অ্যাটাক। হঠাৎ একটা ব্যাপার আমার চোখে পড়ল।
গ্লাসটা এখন যেখানে পড়ে আছে সেটা কার্পেটের একদম শেষ দিকে, আর তার পাশেই একটা কাঠের আলমারি। আলমারিটার পায়ার কাছে কতগুলো পিঁপড়ে মরে পড়ে আছে। ভালো করে দেখলাম গ্লাসের মধ্যে তখনও ফলের রসের মতন কিছু রয়েছে। আলমারির গায়ে এবং মেঝের ওপর কিছু ছিটকে পড়ার চিহ্ন আছে। দেবেশকে বললাম, মনে হচ্ছে এটা হার্ট অ্যাটাক নয়, অন্য কিছু। তার মানে? আমি আঙুল দিয়ে আলমারির পায়ার দিকে দেখালাম। আমরা দুজনেই দেবেশকে বললাম পুলিশকে খবর দিতে। স্বাভাবিকভাবেই আমাদের মুখে এই কথা শুনে প্রথমটায় দেবেশ একটু হকচকিয়ে গেছিল। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে টেবিলের ওপর রাখা টেলিফোন থেকে থানায় ফোন করে অফিসারকে আসতে বলে দিল। ৮ ঘন্টার মধ্যেই পুলিশ চলে এলো, দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে। এসে আমাদের পরিচয় পেয়ে উনি বেশ আপ্লুত। ওনার নাম খগেন মাইতি। যাই হোক, কনস্টেবল দুজনকে ডেকে উনি বডি নিয়ে যেতে বললেন পোস্টমর্টমে। সাথে কাঁচের গ্লাসটিকেও ফরেন্সিকে পাঠাতে বলে দিল প্রমথেশ। দেবেশের মা মারা গেছেন অনেক আগেই। এখন বাড়িতে থাকে দেবেশ, ওর মেজ ভাই নরেশ এবং তার স্ত্রী জয়িতা, তাদের সন্তান মিঠাই। ছোট ভাই সুরেশ এখানে থাকে না, তিনি থাকেন কলকাতায়, তবে বেশ কিছুদিন এসে এখানে আছেন। বিয়ে করেননি। অবনীবাবুর মেয়ে জামাই সম্প্রতি এসে রয়েছেন বেশ কিছুদিন। আর থাকে অবনীবাবুর ম্যানেজার পঙ্কজ রায়। এছাড়া বাড়ির পুরনো পুরোহিত রামলোচন ভট্টাচার্য আর ৩-৪ জন কাজের লোক। পুলিশ বডি নিয়ে চলে যাওয়ার পর ধীরে ধীরে যে যার মতো চলে গেল বাড়ির ভিতরে। শুধু অবনীবাবুর মেয়ে সীমাকে দেখলাম খুবই ভেঙে পড়েছে। অফিস ঘরের একটা দরজার পাল্লায় মাথা ঠেকিয়ে বাবার টেবিলের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। দেবেশকে ইশারায় সেটা দেখাতে ও জামাইকে বলে ওকে ঘরে নিয়ে গেল। সারাদিনের জার্নি আর তারপর এই ঘটনায় মাথা ধরে রয়েছে। পেটেও সেরকম কিছু পড়েনি, কিন্তু এই পরিস্থিতিতে কিছু বলাও শোভা পায় না। কিন্তু আমাদের ভাবনা এক জায়গায়, আর সিংহরায় বাড়ির অতিথি সৎকার অন্য জায়গায়। আমাদের জন্য বরাদ্দ ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই খাবার হাজির। খাওয়া সেরে প্রমথেশকে বললাম, কি ব্যাপার বলতো, উনি কি আত্মহত্যা করলেন নাকি কেউ ওনাকে বিষ দিয়েছে বলছিস? সেটা না হলে অবাকই হব, কারণ আত্মহত্যার কোনো কারণ ঘটেনি। যদিও এই ব্যাপারে দেবেশের সাথে একবার কথা বলাটা দরকার। সন্ধে তখন 6:30। দেবেশ আমাদের ঘরে আসলো। ওর মুখ ভার। বলল, বল, কি জানতে চাস? দেখ, যদিও এসব কথা বলা এখন উচিত নয়, তবুও তদন্তের জন্য জানতেই হবে। না না, বল, কোনো অসুবিধা নেই। প্রমথেশ একটা সিগারেট ধরিয়ে বলল, মেসোমশাই কি আত্মহত্যা করতে পারেন বলে তোর মনে হয়? কোনো প্রশ্নই ওঠে না। বাবার মানসিক দৃঢ়তা অনেক ছিল। আত্মহত্যার মতন কাজ সে করতেই পারে না। তোর কথা যদি মেনে নিই, তাহলে একটাই জায়গা দাঁড়াচ্ছে যে ওনাকে কেউ বা কারা খুন করেছে। তোরা সকালেও বললি এই কথা, কিন্তু আমার তো মাথাতেই আসছে না যে কে করতে পারে এই কাজ। দেখ, কে করেছে, কেন করেছে সেটা খোঁজার দায়িত্ব তুই আমার ওপর ছেড়ে দে। ওটা আমি ঠিক বার করে নেব। তুই একটু সবাইকে বলে রাখিস যে কাল আমি এই বাড়ির প্রত্যেকের সাথে কথা বলবো এবং বাড়িটাও একটু ঘুরে দেখব। দেবেশ বেরিয়ে যাচ্ছিল। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা দেবেশ, তুই টেলিফোনে একটা চিরকুটের কথা বলছিলিস না? দেখেছিস, এই ঘটনার জন্য ওটার কথাই বলা হয়নি। এই বলে ও পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে প্রমথেশের হাতে দিল। প্রমথেশ দেখে নিয়ে আমায় দিল। আমি দেখলাম তাতে লেখা, শুরু থেকে শুরু হোক সেই স্থান খোঁজা, যেই স্থানে জ্ঞান থাকে কিন্তু মুশকিল বোঝা। নবীনকে না নিয়ে প্রবীণকে খোঁজো, সব থেকে প্রবীণ ভালো করে বোঝো। যদি পাও জ্ঞানের সেই ভাণ্ডার, তাহলে হবে তোমার প্রথম ধাপ পার। দেবেশ চলে গেল। আমি প্রমথেশকে বললাম, কি মনে হচ্ছে বলতো, এই হত্যা কি এই চিরকুটের জন্য? সঙ্গে উইলের ব্যাপারটাও আছে। তবে আমি একটা ব্যাপার নিশ্চিত যে খুনি
বাড়ির ভিতরের কেউ। রাতের খাবার আমরা ঘরেই সারলাম, কারণ বাড়িতে অশৌচ। তবে বাড়ির অতিথিদের জন্য আলাদাভাবে রান্না হয়েছে। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। সারাদিনের ক্লান্তিতে ঘুমও চলে এলো। হঠাৎ একটা কিসের আওয়াজে ঘুম ভেঙে গেল। পাশে দেখি প্রমথেশ নেই। দেখলাম ও জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। আমরা যে ঘরটায় আছি সেটা দোতলায়, বাড়ির পিছনের দিক। একটা রাস্তা সোজা চলে গেছে গঙ্গার দিকে। গঙ্গা দেখা যায় জানলা দিয়ে। আমি গিয়ে প্রমথেশের পাশে দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কি রে, কি দেখছিস? ও আঙ্গুল দিয়ে রাস্তার দিকে দেখালো। পূর্ণিমার আলোয় দেখতে অসুবিধা হলো না। আমি দেখলাম দুজন লোক বাড়ির কিছু দূরে দাঁড়িয়ে কথা বলছে, সঙ্গে একজন মহিলাও আছে। আমি প্রমথেশকে বললাম, কারা হতে পারে বলতো? একটা আন্দাজ করতে পারছি, দেখি কাল সকালে সবার সাথে কথা বলে কিছু জানতে পারি কিনা। নে এখন চল শুয়ে পড়ি। দেখলাম লোকটি আর মহিলাটি বাড়ির দিকে চলে আসলো, আর আরেকটি লোক গঙ্গার দিকে হেঁটে চলে গেল। পরদিন সকাল 7টা নাগাদ দেবেশ এসে বলল সকলকে বলা আছে, ও যেন ওর সময় মতো গিয়ে সবার সাথে কথা বলে। প্রথমেই আমরা গেলাম দেবেশের মেজ ভাই অর্থাৎ নরেশ সিংহ রায় ও তার স্ত্রীর সাথে কথা বলতে। ওনাদের দুজনের সাথে কথা বলে যা মনে হলো সেটা হলো এই যে ওনাদের বাবার উইলের ওপরে কোনো কথা বলার নেই, বরং ওই চিরকুটে কি আছে সেটা জানার বেশি ইচ্ছা। প্রমথেশ কাল রাতের ঘটনাটার ব্যাপারে জিজ্ঞাসা করায় ওনারা বললেন এত রাতে ওনাদের বাড়ির বাইরে যাওয়ার কোনো কারণ নেই, আর তাছাড়া ওনাদের মেয়ে মিঠাইয়ের কাল জ্বর ছিল, তাই তারা দুজনে ওকে নিয়েই ব্যস্ত ছিল। আমরাও দেখলাম বেচারি এখনো বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। এরপর এক এক করে সবার সাথে কথা বলে যা বোঝা গেল তা হলো ইদানিং ছোট ছেলের সাথে অবনীবাবুর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এবং তার একমাত্র মেয়ের স্বামী অমিতের সাথেও মারা যাওয়ার আগের দিন রাতে কথা কাটাকাটি হয়। গতকাল রাতের ব্যাপারে অমিতবাবুকে জিজ্ঞাসা করলে তিনি কথা এড়িয়ে যায়। ফলত আমাদের বুঝতে অসুবিধা হলো না যে গতকাল রাতে বাইরে যাদের দেখেছি তারা আসলে অবনীবাবুর মেয়ে আর জামাই। কিন্তু সঙ্গে আরেকজন লোক কে ছিল সেটা জানতে হবে। জিজ্ঞাসাবাদের পর্ব শেষ করে আমরা আমাদের ঘরে চলে আসলাম। প্রমথেশ বলল, মাথার ভিতর সব ধরনের জট পাকিয়ে যাচ্ছে। এক ওই ধাঁধা, তার মধ্যে মেসমশাইয়ের হত্যা, সবকিছুই করতে হবে। তবে মনে হচ্ছে এই কেসে আমাদের বেশ বেগ পেতে হবে। এই বলে ও একটা সিগারেট ধরিয়ে দেবেশের দেওয়া চিরকুটটা নিয়ে বসল। কয়েকবার পড়ে নিয়ে আমায় বলল, তোর মাথায় কিছু আসছে লেখাটা পড়ে? এটুকু বলতে পারি যে এটা একটা ধাঁধা নয়, কারণ ওখানে শেষে লেখা আছে প্রথম ধাপ পার, মানে আমাদের সামনে আরও এরকম ধাঁধা অপেক্ষা করছে। সবই তো বুঝতে পারছি, কিন্তু প্রথম লাইনের মানেটা কি হতে পারে? শুরু থেকে শুরু হোক সেই স্থান খোঁজা। শুরু থেকে শুরু হোক সেই স্থান খোঁজা। হঠাৎ আমার একটা কথা মনে পড়ায় আমি প্রমথেশকে বললাম, আচ্ছা প্রমথেশ, আমরা বাড়ির সবার সাথে কথা বললাম, কিন্তু একজন বাদ পড়েছে, পুরোহিত মশাই। ঠিক বলেছিস, আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল ওনার কথা। আজ বিকেলেই ওনার সাথে কথা বলবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বসে আছি, এমন সময় মাইতিবাবু আসলেন হাতে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে। উনি বললেন পেটে বিষ পাওয়া গেছে, তবে বিষটা কি সেটা শনাক্ত করতে আরও একদিন লাগবে। যেহেতু ওনার প্রতিপত্তি ছিল এই অঞ্চলে এবং উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, তাই ওনার ব্যাপারটা একটু তাড়াতাড়ি করতে বলা হয়েছে ওপর মহল থেকে। এরপর উনি দেবেশের সাথে কথা বলে চলে গেলেন। আমরা সন্ধ্যার সময় গেলাম ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে। উনি সন্ধ্যা আরতি করে সবে ঘরে এসেছেন। আমাদের দেখে বললেন, আপনারা আমার কাছে কি ব্যাপার? আপনি তো ঘটনা সবই জানেন,
তাই সেই ব্যাপারেই কিছু কথা জিজ্ঞেস করার ছিল। আমি কিছু জানি না, আমাকে এসবের মাঝে আনবেন না। তা বললে তো হবে না ঠাকুরমশাই। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর আপনি এতদিন ধরে এই বাড়িতে আছেন, আর আপনি কিছুই জানেন না, তা কি করে হয়? বেশ, আমাদের নাই বলতে পারেন, তবে পুলিশ এসে জানতে চাইলে আপনাকে বলতেই হবে। ভদ্রলোক দেখলাম চুপ করে মাথা নিচু করে বসে আছে। প্রমথেশ বলল, বেশ, তাহলে পুলিশকেই বলি আসতে। এই বলে আমরা ঘর থেকে বেরিয়ে আসছি, এমন সময় উনি দাঁড়িয়ে দরজার দিকে দেখে নিয়ে গলার স্বর নামিয়ে নিয়ে বললেন, এখানে নয়, কাল সকালে মন্দিরে আসবেন। ওখানে বসে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, আর আমি যা জানি সবটাই বলবো। আমরা আমাদের ঘরে চলে আসলাম। শীতের রাত, চারিদিক নিস্তব্ধ, শুধু ঘরের ঘড়ির টিকটিক আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি প্রমথেশকে বললাম, প্রমথেশ, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ নিঃশব্দে আমাদের ফলো করছে। আমরা বাড়ির মধ্যে যেখানেই যাচ্ছি মনে হচ্ছে কেউ আমাদের গতিবিধির ওপর নজর রাখছে। তোর মনে হয়েছে? কে ফলো করছে এখনো বুঝতে পারিসনি? এই বাড়ির এক এবং অদ্বিতীয় জামাই বাবা জীবন। তুই দেখেছিস? ওর ডান পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলটা তুলনায় একটু বেশি ছোট। ঠাকুরমশাইয়ের ঘরের বাইরেও ছিল। একটা কাজ করবি, কাল তুই ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবি, আর আমি যাব অমিত বাবা জীবনের ঠিকুজি কুষ্টি জানতে। সেদিন রাতে প্রমথেশ অনেকক্ষণ ধরে চিরকুট নিয়ে বসেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে 8টা নাগাদ দেবেশকে নিয়ে প্রমথেশ বেরিয়ে গেল। আমিও মন্দিরে যাব বলে বেরিয়েছি। মূল বাড়িটার মধ্যে মোট 3টে উঠোন, জমিদার বাড়ি বলে কথা। উত্তর দিকের উঠোন পেরিয়ে বাগান, বাগানের মধ্যে বেশ পুরনো এক মন্দির। আমি হেঁটে সেই দিকে যাচ্ছি, হঠাৎ দূর থেকে দেখতে পেলাম ঠাকুরমশাই দেয়ালে হেলান দিয়ে ঠাকুরের দিকে মুখ করে বসে আছে। একটু কাছে গিয়ে সিঁড়ির নিচে দাঁড়িয়ে দুবার ডাকলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। কোনো সাড়া পেলাম না। জুতো খুলে উপরে উঠে ভিতরে গিয়ে যা দেখলাম তাতে গা শিউরে উঠল। দেখলাম মন্দিরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। ঠাকুরমশাই চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর তার পেটে একটা ছুরি গাঁথা। আমি তাড়াতাড়ি বাড়ির ভিতর আসলাম খবরটা দিতে। সামনেই ম্যানেজার বাবুকে দেখতে পেয়ে তাকে সব বললাম, এবং পুলিশকে খবর দিতেও বললাম। বেশ কিছুক্ষণের মধ্যে মাইতিবাবু 2-3 জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে চলে আসলেন। যেহেতু আমি প্রথম বডিটা দেখেছি, তাই আমাকে কিছু জিজ্ঞাসাবাদও করলেন। এরপর তিনি বাড়ির সকলের সাথে আলাদা করে কথা বলবেন বলে ভিতরে চলে যান। আধ ঘন্টার মধ্যেই প্রমথেশ আর দেবেশ ফিরে আসলো। দেবেশ ঘটনাটা শুনে চমকে উঠল। প্রমথেশের ভ্রুজোড়া কুঁচকে গেল। আমরা দুজনে বাড়ির সামনের উঠোনে এসে দাঁড়িয়ে দুজনে দুটো সিগারেট ধরালাম। প্রমথেশকে বললাম, কিছু জানতে পারলি? খুব বেশি কিছু না, তবে যেটা জানতে পেরেছি সেটা আমাদের তদন্তে খানিকটা সাহায্য করবে। তবে এখন নয়, সব তোকে পরে বলবো। আফসোস একটা রয়েই গেল, ঠাকুরমশাই অনেক কিছু জানতেন, সেটা আমাদের জানা হলো না। আচ্ছা, যে অবনীবাবুকে খুন করেছে সেই কি ঠাকুরমশাইকে মেরেছে? আমার তো তাই মনে হচ্ছে, তবে আমি ভুলও হতে পারি। আমরা দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় দেবেশের ছোট ভাই সুরেশ বাড়ির ভিতর থেকে বেশ রাগত অবস্থায় গজগজ করতে করতে আমাদের পাশ দিয়ে চলে গেল। আমাদের যেন পাত্তাই দিল না। আমি বললাম, ব্যাপারটা কি বলতো? আমরা যেদিন ওর সাথে কথা বলতে গেলাম সেদিনও কিরকম একটা ব্যবহার করল। প্রমথেশ এই কথার কোনো উত্তর করল না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটার সামনের দিকটা ভালো করে লক্ষ্য করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা বাড়ির শুরু। একদিকে রয়েছে অবনীবাবুর অফিস ঘর, আর আরেক দিকের একটা ঘর আছে, কিন্তু সেটা তালা দেওয়া। ভিতরে গিয়ে দেবেশের কাছ থেকে জানলাম ওটা লাইব্রেরি।
মাইতিবাবু তার প্রাথমিক কাজকর্ম শেষ করে বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিলেন এবং আমাদের সাথে কিছু কথাবার্তা বলে চলে গেলেন। আমরা আমাদের ঘরে চলে এলাম। প্রমথেশ একটা সিগারেট ধরিয়ে সোফায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে মুখ করে বসে রইল। ওর মাথায় এখন অনেক ভাবনা চলছে। একে পরপর দুটো হত্যা, তার ওপর জটিল ধাঁধা। এখন ওকে কোনো প্রশ্ন করেই বিরক্ত করা যাবে না। আমি জানলার সামনে দাঁড়িয়ে দূরে গঙ্গা দেখছি। হঠাৎ নীরবতা ভেঙে প্রমথেশ বলল, আচ্ছা সুজয়, ধাঁধার প্রথম লাইনটা কি ছিল মনে আছে? হ্যাঁ, এতবার পড়েছি, মনে আবার থাকবে না? ওই তো, শুরু থেকে শুরু হোক সেই স্থান খোঁজা, যেই স্থানে জ্ঞান থাকে কিন্তু মুশকিল বোঝা। আচ্ছা, শুরু যদি এই বাড়িটার শুরু ধরি তাহলে কি দেখব? একদিকে অফিস ঘর আর একদিকে লাইব্রেরি। আর জ্ঞান আমরা পাই কোথায়? বইতে। হ্যাঁ, এই তো মিলে গেল প্রথম লাইন। তাহলে বাকিটা? বাকিটার জন্য যেতে হবে লাইব্রেরিতে। চল, দেবেশকে নিয়ে লাইব্রেরিতে যাই। আমরা দুজন দেবেশকে নিয়ে লাইব্রেরিতে গেলাম। ঘরের ভিতর ঢুকেই মনে হলো ঘরটা বহুদিন বন্ধ হয়ে পড়ে আছে। জানলাগুলো খুলে দিল দেবেশ। বাইরের আলো ঘরের মধ্যে পড়তেই দেখলাম ঘরটা বেশ বড় এবং ঘরের মধ্যে একটা টেবিল, 4টে চেয়ার ঠিক মাঝখানে রাখা, আর ঘরের চারিদিকের দেওয়ালের র্যাকে থরে থরে সাজানো বই। এছাড়াও প্রায় 8টা কাঁচের দরজা দেওয়া আলমারি, তাতেও রয়েছে বিভিন্ন ধরনের বই। আমি আর প্রমথেশ দেখে অবাক হয়ে গেলাম। এই এত বইয়ের মধ্যে কোথায় আছে বাকি ধাঁধার উত্তর? কিছুক্ষণ ভেবে নিয়ে প্রমথেশ দেবেশকে বলল, আচ্ছা দেবেশ, এই ঘরের সব থেকে পুরনো আলমারি কোনটা? আমি বললাম, কেন রে, পুরনো আলমারি দিয়ে কি হবে? পরের লাইনটা দেখ। হ্যাঁ, নবীনকে না নিয়ে প্রবীণকে খোঁজো, সব থেকে প্রবীণ ভালো করে বোঝো। হ্যাঁ হ্যাঁ, ঠিক, প্রবীণ মানে এখানে পুরনোকে বোঝানো হয়েছে। ঠিক তাই। দেবেশকে জিজ্ঞাসা করায় সে প্রমথেশকে ঘরের একদম কোণার দিকের আলমারিটা দেখিয়ে দিয়ে বলল, ওই আলমারিটায় ওর বাবার ঠাকুরদার কিছু আয়ুর্বেদিক চিকিৎসার বই আছে। সেটাই সব থেকে পুরনো আলমারি এই ঘরের। তাহলে ওখানেই পাওয়া যাবে আমাদের বাকি ধাঁধার উত্তর। আলমারির লকেই লাগানো ছিল চাবিটা। বেশ কিছুটা কসরত করার পর একটা ক্যাঁচ করে শব্দ হয়ে পাল্লা খুলে গেল। দেখলাম ভিতরে সব মিলিয়ে 6 থেকে 7টা বই আছে। প্রমথেশ আর আমি একটা একটা করে বই দেখতে লাগলাম। হঠাৎ একটা বইয়ের প্রথম পাতায় দেখলাম লেখা, প্রথম ইঙ্গিত যদি করো সমাধান, তাহলে তুমি রেখো দ্বিতীয়র মান। 7-5 না ভেবে বইটি খোলো, যেমনটি বলছি তেমনটি চলো। আগে 5 পরে 7 মাঝখানে 2, এই 3-এ যোগফল এক পাশে থুই। 3-এর গুণে যা পাবে খোঁজো সেই ভাগ, তৃতীয় ইঙ্গিত সেই স্থানে থাক। আমি প্রমথেশকে বললাম, এই দেখ প্রমথেশ, এই বইটা আছে পরের ধাঁধা। প্রমথেশ পুরোটা পড়ে নিয়ে তাড়াতাড়ি পাতা উল্টে 42 নম্বর পাতায় গেল। অর্থাৎ 5 + 7 + 2, এই 3-এর যোগফল 14, আর 14 গুণ 3 হল 42। মানে 42 নম্বর পাতায় আছে পরের ধাঁধা। কিন্তু 42 নম্বর পাতায় গিয়ে প্রমথেশ আটকে গেল। এই পাতায় যা লেখা আছে সেটা ওকে আরও পেঁচে ফেলল। সেখানে লেখা, এতক্ষণে পারো যদি 2-এর সমাধান, তৃতীয়টি করবে চতুর্থের অবসান। শব্দ যেখানে ঘুমায় গভীর, বইয়ের এই পাতাতে রয়েছে সেই তীর। ছায়া ছাড়া দাঁড়ায় যে স্থির, সেই বৃক্ষের নিচে সত্য অধীর। ধাঁধাটা পড়ে আমার মাথাও ঘুরে গেল। বৃক্ষ আবার ছায়া ছাড়া হয় কিভাবে? আর শব্দই বা কোথায় ঘুমায়? এ আবার কেমন ধাঁধা? প্রমথেশ দেবেশকে বলল, দেবেশ, এই বইটা আমি আমার কাছে রাখছি। দেবেশ তাতে আপত্তি জানালো না।
আমরা লাইব্রেরি রুম থেকে বেরিয়ে নিজেদের ঘরে চলে এলাম। দুপুরে খাওয়ার পর বেরোলাম বাগানের দিকে। হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে এসেছি। বেশ পুরনো শিব মন্দির, তবে নতুন করে রং করা। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা। প্রমথেশ ভালো করে মন্দিরের ভিতরে আশেপাশে দেখল। তারপর আমরা আবার ঘরে চলে এলাম। কি যে করছে, কি যে ভাবছে, কিছুই বলছে না আমায়। অগত্যা ঘরে এসে বিছানায় শুলাম, কিন্তু কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। চোখ খুলে দেখি প্রমথেশ ঘরে নেই। বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। অগত্যা আবার ঘরে এসে বসে একটা সিগারেট ধরালাম। হঠাৎ মনে হলো, দেখি তো ৩ নম্বর ধাঁধার কিছু কুল কিনারা করতে পারি কিনা। বইয়ের ৪২ নম্বর পাতাটা খুলে প্রথমেই চোখ পড়ল একটা ছবি, ডান দিকের পাতার একদম উপরের দিকে। ভালো করে দেখে বুঝলাম ছবিটা একটা শুকনো গাছের, যার একটা পাতাও নেই, আর বাঁ দিকের পাতায় লেখা ওই লাইনগুলো। মনে একটা ভাবনা এলো, আচ্ছা তার মানে ছায়া ছাড়া দাঁড়ায় যে স্থির, সেই বৃক্ষের নিচে সত্য অধীর। শুকনো গাছের তো কোনো ছায়া হয় না, কিন্তু এই গাছ আছে কোথায়? আর খামোখা শুকনো গাছ কেউ রেখে দিয়ে সেটা ধাঁধায় ব্যবহার করবি বা কেন? তাছাড়া বাগানেও তো কোনো এমন গাছ দেখলাম না। একটা পায়ের শব্দে চিন্তায় ছেদ পড়ল। তাকিয়ে দেখলাম প্রমথেশ এসেছে। ওকে জিজ্ঞাসা করলাম, কোথায় গেছিলি? মাইতিবাবুর সাথে দেখা করতে। কেন, কি বৃত্তান্ত, সব তোকে বলবো পরে। আমার হাতে বইটা দেখে বলল, কিছু বুঝতে পারলি? না, তবে শুকনো গাছ কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে। তবে এই ছবিটার মতো একটা ছবি এইবারে কোথায় যেন আমি একটা দেখেছি। কোথায় দেখেছিস? সেটাই তো মনে করতে পারছি না। মাঝে একদিন কেটে গেল। প্রমথেশ এই একদিনে কি করেছে, কোথায় কোথায় গেছে কিছুই বলেনি আমায়। শুধু একবার দেখেছি একটা কাগজ রোল করা অবস্থায় নিয়ে এসে ওর ব্যাগে রেখে দিল। আর আমার ওপর শুধু একটা দায়িত্ব দিয়েছে, বাড়ির সকলের ওপর নজর রাখা। পরদিন দুপুরে খাওয়ার পরে ঘরে বসে সিগারেট খাচ্ছি, এমন সময় হঠাৎ ঝড়ের গতিতে দেবেশের ছোট ভাই সুরেশ এসে আমাদের শাসিয়ে দিয়ে আবার সেইভাবেই চলে গেল। ওনার বক্তব্য ওনার ভাষায়, আমরা যেন ওনার পিছনে টিকটিকিগিরি না করি, তাহলে তার ফল ভালো হবে না। ভদ্রলোক হঠাৎ এত রেগে গেলেন কেন? মানুষ কখন এরকম ব্যবহার করে আমার সাথে, সেটা নিশ্চয়ই তোর এতদিনে জানার কথা। তার মানে ইনি? না, তুই যা ভাবছিস তা নয়। এনার কাউকে হত্যা করার মতো সাহস নেই, সেটা আমার জানা হয়ে গেছে। তাহলে তো পড়ে রইল 2 জন। এত ব্যস্ত হচ্ছিস কেন? কাল সকালে সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। তার মানে তুই ধরে ফেলেছিস খুনিকে? এখনো না, কাল মাইতিবাবুর একটা ফোন আসবে, তারপর আমি শিওর হব। সন্ধ্যার পর দেবেশ এলো তদন্ত কতদূর এগোলো সেটা জানতে। প্রমথেশ বলল, কাল বিকেলে ঘটনা যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ মেসোমশাইয়ের অফিস ঘরে সকলকে থাকতে বলবি। মাইতিবাবু আসবে। আর হ্যাঁ, কাল সকালে মাইতিবাবু আমায় ফোন করবেন, তখন যেন আমাকে ডেকে দেওয়া হয়। দেবেশ জানতে চাইল ধাঁধার ব্যাপারটা। প্রমথেশ বলল, সম্ভবত ওটাও কাল উদ্ধার করতে পারবো, তবে এখনই কোনো কথা দিতে পারছি না। দেবেশ চলে যাওয়ার পর প্রমথেশ একটা সিগারেট ধরিয়ে আবার বইটা নিয়ে বসে অন্যমনস্ক হয়ে বইটার পাতা উল্টাচ্ছে। এমন সময় বইয়ের ভিতর থেকে একটা মলিন কাগজের টুকরো ওর কোলের মধ্যে পড়ল। ও সেটা নিয়ে দেখে আমায় বলল, যিনি এই ধাঁধাটা লিখেছেন তিনি খুব বুদ্ধি করে এক জায়গার মধ্যেই সমস্তটা বলে দিয়েছেন। আমি বললাম, কেন এই কথা বললি? এই দেখ। আমার হাতে কাগজটা দিল। আমি দেখলাম তাতে ধাঁধাটার পরবর্তী অংশ লেখা। চতুর্থে এসে যদি আটকে যাও, ধৈর্য ধরে ভাবো চারিদিকে চাও। যেথা অন্ধকার মরে আলো যেথা জাগে, মুখোমুখি করতারে সবার আগে।
এই ধাঁধার সমাধান করতে যে পারে তার লাগি এই রতন রাখি যতন করে। দিতে নাহি পারে সকলে এর মান, তাই ধাঁধায় মোরা থাক এই রতনের স্থান। আমি বললাম, তার মানে উনি জানতেন যে এই জায়গায় এসে আটকে যেতে পারে? প্রমথেশ আর কোনো কথা বলল না। সিগারেটে টান দিয়ে ধোঁয়াটা সিলিংয়ের দিকে ছেড়ে চুপচাপ বসে ভাবতে লাগল। রাতে খাওয়ার পর বিছানায় শুয়েছি, হঠাৎ প্রমথেশের একটা শব্দে চমকে উঠলাম। ও বলল, মন্দির। হঠাৎ কি হলো তোর? আরেকটু হলে আমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিত। তোকে বলেছিলাম মনে আছে যে বইয়ের ওই ছবিটা এই বাড়ির কোথায় যেন দেখেছি? এখন মনে পড়ল, মন্দিরের মাথায় দেখেছি। টেরাকোটার কাজ করা আছে সারা মন্দিরের গায়ে, শুধু মাথায় একটা জায়গায় এই ছবিটা খোদাই করা। সম্প্রতি মন্দিরের রং হওয়াতে ওটা আলাদা করে বোঝা যাচ্ছে না। কিন্তু বাকি লাইনগুলো, ওই যে শব্দ যেখানে ঘুমায় গভীর, 42 নম্বর পাতায় 3 নম্বর ধাঁধাটা এবং শুধু এই ছবিটাই রয়েছে, আর কিছু নেই। কিন্তু বাকি সব পাতায় লেখা রয়েছে। শব্দ যেখানে ঘুমায় মানে হয়তো উনি এটাই বোঝাতে চেয়েছেন। বাকিটা কাল সকালে মন্দিরে গিয়ে উদ্ধার করতে হবে। পরদিন সকালে আমি আর প্রমথেশ মন্দিরে গেলাম। এখন খেয়াল করলাম মন্দিরের মাথাতে সেই বইয়ে আঁকা ছবিটা। প্রমথেশ বলল, এবার কাগজটায় লেখাটা দেখ, ধৈর্য ধরে ভাবো, চারিদিকে চাও। এমন কিছু আছে যেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি? সত্যি তো, চারিদিকে কি এমন রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি না? মন্দিরের ভেতরে তো শুধু রয়েছে শিবলিঙ্গ, একটা গাছ প্রদীপ, পুজোর জিনিস আর কিছু শুকনো ফুল। প্রদীপটা নেভানো, এখন 3 দিন পুজো বন্ধ আছে। মন্দিরের গায়ে চারিদিকে 4টে কুলুঙ্গি, 4টে কুলুঙ্গিতে একটা করে প্রদীপ, আর সারা দেওয়াল জুড়ে শুধুই টেরাকোটার কাজ। এইগুলোই ঘুরে ফিরে দেখছি, আর মাথার মধ্যে ধাঁধার লাইনগুলো ঘুরপাক খাচ্ছে। যেথা অন্ধকার মরে আলো যেথা জাগে, মুখোমুখি করতারে সবার আগে। তাহলে কি প্রদীপের কথা? হঠাৎ প্রমথেশ বলে উঠল, সুজয়, আমি যেটা ভাবছি তুইও কি তাই ভাবছিস? তুই কি কুলুঙ্গির 4টে প্রদীপের কথা বলছিস? একদম ঠিক। এছাড়া আর কিছু হতেই পারে না। প্রদীপ জ্বালালে অন্ধকার মুছে আলো হয়ে ওঠে। এবার তাহলে সামনে যাওয়া যাক। সামনে গিয়ে প্রত্যেকটা প্রদীপ দেখলাম। একটা প্রদীপের মুখ উত্তর দিকে, তো আরেকটার মুখ দক্ষিণ দিকে, একটার পশ্চিম তো আরেকটার পূর্ব। তাহলে প্রদীপগুলোকেই মুখোমুখি করার কথা বলা হয়েছে? একদম তাই। চল চেষ্টা করে দেখি। একটা একটা করে 3টে প্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে শিবলিঙ্গের দিকে ফেরানো হলো। একটা ব্যাপার খটকা লাগলো, এতদিন হয়ে গেছে তবু প্রদীপগুলো একবার মোচড় দিতেই ঘুরে গেল। তাহলে কি এগুলো খোলা হতো? তবে কি পুরোহিত মশাই জানতেন এর কথা? কিন্তু তাহলে উনি অবনীবাবুকে কিছু বলেননি কেন? এইসব কথা ভাবতে ভাবতে 4 নম্বর প্রদীপটা ঘোরাতেই একটা আওয়াজ হয়ে দেওয়ালের একটা ছোট অংশ খুলে গেল, আর সেখানেই দেখতে পেলাম একটা পেতলের বাক্স। বাক্সটা বার করে খুলতেই দেখলাম লাল শালু দিয়ে মোড়া 4টে পুঁথি। আমরা দুজনে দুজনের দিকে তাকালাম। এমন সময় বাড়ির এক কাজের লোক এসে খবর দিল মাইতিবাবু ফোন করেছে। আমরা বাক্সটা নিয়ে বাড়ির ভিতরে চলে এলাম। ফোনে কি কথা হলো প্রমথেশ বলল না, তবে ওর মুখ দেখে বুঝলাম যেটাও মনে মনে চাইছিল সেটাই হয়েছে। বিকেল 4টে বাজে। প্রমথেশের কথা মতন সবাই অফিস ঘরে উপস্থিত। মাইতিবাবুও চলে এসেছেন। প্রমথেশের হাতে সেই রোল করা কাগজটা, আর আমার হাতে আজকের সকালে খুঁজে পাওয়া গুপ্তধন। গুপ্তধনই বটে, এই পুঁথির এখন ভ্যালু অনেক, আর সত্যি সেটা সবার পক্ষে বোঝাও সম্ভব নয়। যাই হোক, প্রমথেশ কথা শুরু করল। দেবেশ, এই হচ্ছে সেই গুপ্তধন যা ওই ধাঁধার মধ্যে ছিল। কথাটা বলে ও আমার হাতের দিকে দেখালো। মেজ ভাই নরেশ, কই দেখি কি আছে বলে আগে এসে বাক্সটা আমার হাত থেকে নিয়ে খুলে দেখল। দেখেই মুখটা বেজার করে আবার আমার হাতে দিয়ে বলল,
এ আবার কি গুপ্তধন? প্রমথেশ বলল, সবাই এর মর্ম বুঝতে পারবে না, সেটা ধাঁধায় স্পষ্ট লেখা আছে। যাই হোক, ওটা নিয়ে পরে ভাবা যাবে। আগে সিংহবাড়ি হত্যা রহস্যটা উন্মোচন করি। মেসোমশায়ের মৃত্যু বিষ প্রয়োগে হয়েছে, এটা এখন আমরা সবাই জানি, কিন্তু কি বিষ সেটা কেউ জানে না। বাড়ির বাগানেই সেই বিষ অনায়াসে পাওয়া যায়, কলকে ফুলের বীজ। সম্ভবত বাড়ির লোকের প্রতি আমার আগে সন্দেহ জাগলো, শুরু করলাম তদন্ত। কিন্তু এই বাড়ির মধ্যেই দুজন আবার আমাদের নজর রাখতে শুরু করলো, আমরা কি করছি, কার সাথে কথা বলছি, এইসব আর কি। কথাটা বলেই প্রমথেশ সোজা বাড়ির জামাই অমিতবাবুর দিকে তাকিয়ে বলল, কি অমিতবাবু, আপনি আমাদের উপর নজর রাখছিলেন কেন? অস্বীকার করবেন না, বিভিন্ন ঘরের বাইরে আপনার পায়ের আঙ্গুল আমি অনেকবার দেখেছি। প্রথমে মনে হয়েছিল হয়তো আপনি কাজটা করেছেন, কারণ বাজারে আপনার প্রচুর দেনা, পাওনাদার রীতিমতন আপনার পিছনে লেগে আছে, আর যার কারণেই আপনি এখানে এসে গা ঢাকা দিয়েছেন। শ্বশুরমশাইয়ের কাছে বারবার চেয়েও ফল হয়নি, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আপনি অবনীবাবুর টাকা সরিয়েছেন অনেক, কিন্তু খুনটা আপনি করেননি। উনি যেদিন মারা গেলেন সেদিন রাতে আপনি এবং আপনার স্ত্রী বাড়ির পিছনে পাওনাদারদের সাথেই কথা বলছিলেন তো? স্বামী স্ত্রী দুজনের মাথা নিচু হয়ে গেল। দেবেশ বলল, তাহলে খুনটা করলো কে? আর পুরোহিত মশাইকেই বা কে মারল? বলছি, তার আগে দেখতো এই সইটা চিনতে পারিস কিনা। কথাটা বলে প্রমথেশ রোল করা কাগজটা দেবেশের হাতে দিল। দেবেশ দেখে নিয়ে বলল, এটা তো ওর বাবার সই। না, ওটা মেসোমশাইয়ের সই নয়, ওটা জাল করা হয়েছে। আর এটা জাল করেছে আর কেউ নয়, তোদের বিশ্বস্ত পঙ্কজ রায়, এবং খুন দুটো উনিই করেছেন। মাইতিবাবু, এবার আপনার কাজ আপনি করুন। কিন্তু তুই বুঝলি কিভাবে? পঙ্কজ রায় এখানে এসেছে 5 বছর। এর আগে উনি ছিলেন কলকাতায়, সেখানেও এরকমভাবে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। আমার ওনার নামটা খুব চেনা লেগেছিল প্রথমে, তারপর ভাবলাম একই নামে তো অনেক লোকই থাকে, তাই অতটা প্রথমে গুরুত্ব দিইনি। এরপর ধীরে ধীরে যখন তদন্ত গুটিয়ে আনছি, তখন আমার তালিকায় রয়ে গেল অমিতবাবু এবং পঙ্কজবাবু। এরপর যখন জানতে পারলাম অমিতবাবু এই হত্যার পিছনে নেই, তখন আমার সমস্ত সন্দেহ গিয়ে পড়ল পঙ্কজের ওপর। মাইতিবাবুকে খোঁজ লাগাতে বললাম যে কলকাতার পঙ্কজ রায় আর মুর্শিদাবাদের পঙ্কজ রায় একই লোক কিনা। আজ সকালে মাইতিবাবু আমার ধারণার ওপর শিলমোহর দিলেন। এই 5 বছর ধরে অবনীবাবুর বিশ্বাস ভরসা এমনভাবে অর্জন করেছেন যে উনি সমস্ত কিছু পঙ্কজের ওপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু লোভ বড় মারাত্মক জিনিস। ষড়রিপুর তৃতীয় রিপুর জন্য কত মানুষ কত কিছু করে বসে। পঙ্কজবাবু চেয়েছিলেন সই জাল করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে, সেই মতো কাজও শুরু করে দিয়েছিলেন। কিন্তু শেষ দিকে এসে উনি একটু তাড়াহুড়ো করে ফেললেন। আর পুরোহিত মশাইকে কেন মারল? এটা বুঝতে পারলি না? বাগান থেকে কলকের বীজ নেওয়ার সময় সম্ভবত ঠাকুরমশাই ওনাকে দেখে ফেলেছিলেন। সেদিন রাতে যখন আমরা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে যাই, তখন বাইরে থেকে পঙ্কজ সবটা শুনেছে। তাই যখন উনি আমাদের বললেন যে আমি যা জানি সব আপনাদের বলবো, তখন পঙ্কজ ওনাকেও মেরে ফেলার প্ল্যান করল। কিন্তু তুই তো বলেছিলিস সেদিন দরজার বাইরে অমিতবাবু ছিলেন। পঙ্কজকে আসতে দেখে অমিতবাবু সরে যায়। দরজার বাইরে আমি সেদিন দুজনের অস্তিত্ব টের পেয়েছি। দেবেশ, এই বাক্সটা যত্ন করে রেখে দে, এর মধ্যে অমূল্য রত্ন রয়েছে। ওটা তোদের কাছেই রেখে দে। সত্যি ওই জিনিসের কদর আমরা কেউ দিতে পারবো না। সত্যি, অত্যধিক লোভের বশে মানুষ মানুষকে হত্যা করতেও পিছপা হয় না। সময় বড়ই ভয়ঙ্কর হয়ে উঠছে দিন দিন। আমরা ওখানে আরও 2 দিন থেকে হাজারদুয়ারি দেখে কলকাতায় ফিরে আসলাম। দেবেশ আলাদা করে হোটেল বুক করতে দেয়নি, ওদের বাড়িতেই রেখে দিয়েছে জোর করে। পরে আমি প্রমথেশকে জিজ্ঞাসা করেছিলাম,
আচ্ছা, সুরেশের ব্যবহার ওই রকম কেন? ভেবেছিল আমি হয়তো সবার সামনে ওর সম্পর্কে যা জানি সব বলে দেব। কেন? ও কি করেছে? জুয়েল ছেলে, জুয়া, নিষিদ্ধ পল্লী সবগুলি বর্তমান। একমাত্র দেবেশ ছেলেটা অন্যরকম, নির্লোভ একটা ছেলে, নিজেদের বন্ধু হিসেবে গর্ববোধ হয়। এরকম ছেলে আজকালকার দুনিয়ায় পাওয়া দুর্লভ। নে, এখন চল একটু ধর্মতলা থেকে ঘুরে আসি। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।